আমাদের এই যে কার্বোহাইড্রেট, আমি একটা কথা তোমাদেরকে বলেছিলাম যে কার্বোহাইড্রেটের দরকার কি, আমাদের ডায়েটে কার্বোহাইড্রেটের দরকার কি। একটা হচ্ছে যে তোমরা জানো যে আমাদের নর্মাল ব্লাড গ্লুকোজ লেভেল সব সময় 3.5 থেকে 5.5 মিলিমোল পার লিটার এটা মেনটেন করতে হয়, as because we know, all of we know that glucose is the preferred fuel for brain. প্লাস আরবিসি সোললি ডিপেন্ডেন্ট অন গ্লুকোজ, সে গ্লুকোজ ছাড়া অন্য কোনো কিছু থেকে তার অন্য কোনো কিছুকে মেটাবলিক ফুয়েল হিসেবে ইউজ করতে পারে না। বা আমরা জানি যে আরবিসির ভিতরে মাইটোকন্ড্রিয়া থাকে না, সেই জন্য ওখানে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হয়, যেটা শুধুমাত্র গ্লুকোজ দিয়েই হওয়ানো পসিবল, অন্য কিছু দিয়ে ফ্যাটি অ্যাসিড দিয়ে হওয়ানো পসিবল না। এই কারণে তোমার কন্টিনিউয়াস সাপ্লাইয়ের জন্য লাগে। আরেকটা জিনিস আমরা জানি যে আমাদের বডির যে টোটালি ক্যালোরি নিড আছে তার দেখা যাচ্ছে নিয়ারলি 60% আমরা কিন্তু এই ক্যালোরি নিডটা মিট আপ করি এই কার্বোহাইড্রেটের মাধ্যমে। এছাড়াও তোমার এন্ডোজেনাস লিপিড সিনথেসিস, ফ্যাট সিনথেসিস, আর এ মানে নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড সিনথেসিস। তোমরা এটা হয়তো জানো যে নন এসেনশিয়াল কোনগুলো, নন এসেনশিয়াল সেইগুলোই যেগুলো আমার বডি সিনথেসাইজ করতে পারে, আর এসেনশিয়াল হচ্ছে some particles that our body cannot synthesize, so we must supply it in our diet. তাই নন এসেনশিয়াল মানে আমার বডি এটা তৈরি করে নিতে পারে। এই ছবিটা তোমাদেরকে আমি বারবার দেখাই, আসলে এটা এটার সাথে খুবই রিলেভেন্ট চলে আসে। কেন যে আমরা আমার বডির 60% আসলে এই যে ক্যালোরি নিড যেটা, সেটা কিন্তু আমার মিট আপ করা হয় এই কার্বোহাইড্রেট ডায়েট দিয়ে। আরেকটা জিনিস সেটা হলো যে তোমাদেরকে দেখানোর জন্য এই ছবিটা মনের ভিতরে একটু গেঁথে নাও। এই ছবিটা দেখলে বোঝা যায় যে শুধুমাত্র ভাত, রুটি বা আলু, পাস্তা, তারপরে হচ্ছে যে তোমার নুডলস, এইগুলো কার্বোহাইড্রেট না। এছাড়াও আমরা যে সমস্ত শাকসবজি ফলমূল খেয়ে থাকি এগুলোও কিন্তু তোমার কার্বোহাইড্রেট। আমি দেখতে পাচ্ছি হৃদয়কে, হৃদয় তোর ডাক্তার হয়ে গেছে, তুমি আবার আমার ক্লাসে কেন আসছো? আমার সলিমুল্লাহর বেশ কিছু স্টুডেন্ট ছিল এক সময়, তার ভিতরে হৃদয় একজন। তো এনিওয়ে আমি কন্টিনিউ করি। হৃদয়কে দেখে ভালোই লাগলো, হৃদয় তো এখন ডাক্তার হয়ে গেছে। ডাক্তার সাহেব তুমি কেন আমার ক্লাসে আসছো? তবে আই ফিল অনার্ড। এনিওয়ে, আচ্ছা তাহলে এইগুলো, এই জিনিসগুলো তোমরা একটু দেখবা যে নিচের গুলোই শুধু না, এই পিরামিডের নিচের অংশটাই শুধু কিন্তু কার্বোহাইড্রেট না। অনেকে এই জিনিসটা ভুল করে, এই উপরের অংশ ফলমূল শাকসবজি এগুলো কিন্তু কার্বোহাইড্রেটের আন্ডারে পড়ে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু মেইন আমাদের যে ক্যালোরি নিড, যেটা আমার বডিতে প্রত্যেকদিন কিছু ক্যালোরি নিড আছে, সেই ক্যালোরি নিডটা আমরা ফুলফিল করি কিভাবে? এই কার্বোহাইড্রেট 60% কিন্তু এই কার্বোহাইড্রেট নেওয়ার মাধ্যমে। তোমরা হয়তো জানো অ্যাটকিন্স ডায়েটের কথা শুনেছো, বা রিসেন্টলি আমাদের যে জাহাঙ্গীর কবির স্যার উনি বারবার যে ডায়েটের কথা বলছেন, কিটো ডায়েট, সেখানে তোমরা খেয়াল করে দেখেছো কিনা যে উনি এই কার্ব পোর্শনটা একবারে বাদ দিয়ে দিতে বলছেন, যে কার্বটা বাদ দিয়ে দাও। কেন এটা কিটো ডায়েটটা কেন উপকারী, মানে ওয়েট রিডাকশনের জন্য কেন উপকারী, এটা আমি তোমাদের সাথে পরে আলোচনা করতেছি। উনি কিন্তু এই নিচের পার্টটা ধরতে গেলে বাদই দিয়ে দিতে বলছেন, যে তুমি যে এই যে আমাদের প্রতিদিন আমার বডিতে যে মিনিমাম অ্যামাউন্ট অফ কার্বোহাইড্রেট দিতে হয়, তো তুমি যদি এই ফলমূল শাকসবজি খাও তাহলেই তো তুমি পেয়ে যাচ্ছ। আননেসেসারি তো তোমার এই নিচের পার্টটা খাওয়ার দরকার নাই। নিচের পার্টটা খাওয়া মানেই তোমার বডিতে তুমি এক্সেস অ্যামাউন্টের কার্ব দিয়ে দিচ্ছ, যেটা আলটিমেটলি গ্লাইকোজেন হিসাবে জমা হওয়ার পরেও থেকে যাবে, সারপ্লাস যেটা থেকে যাবে, ইট উইল বি কনভার্টেড ইনটু ফ্যাট ভেরি ইজিলি। আমাদের আসলে প্রতিদিন কতটুকু কার্বোহাইড্রেট খাওয়া উচিত? আমাদের আসলে প্রতিদিন কার্বোহাইড্রেট খাওয়া উচিত, মানে রিকমেন্ডেড ডেইলি অ্যালাউন্স বা রিকমেন্ডেড ডায়েটারি অ্যালাউন্স হচ্ছে 130 গ্রাম পার ডে। কিন্তু আসলে কি আমরা 130 গ্রাম পার ডে খাই? চিন্তা করে দেখো, আমরা ইফতারের সাথে সাথে, ফর এক্সাম্পল এখন আমি বলতেছি যে আমরা যে রোজা রেখেছি, সারাদিন না খেয়ে আছি, ইফতার করে আমরা দেখা গেলো শরবত, তারপরে এটা সেটা হাবি জাবি খেতে খেতে এত পরিমাণ কার্ব খেয়ে ফেলি। তো সেটা আসলে আমাদেরকে কমাতে হবে। তো আমাদের ডেইলি এতটুকু খেলে আসলে হয়ে যায়। আমরা বলে থাকি কার্বোহাইড্রেট কেন প্রয়োজন, এইটার বিষয়ে কথা বলছিলাম। যেমন প্রোটিন এবং ফ্যাট স্পেয়ারার, জানো তো প্রোটিন এবং ফ্যাট কেও বাঁচায় দেয়। আমি তোমাদের আগে যে পিরামিডটা, ফুড পিরামিড যেটা দেখালাম, সেটা হচ্ছে যে আমি যদি 60% ক্যালোরি নিড কার্বোহাইড্রেট থেকে নিয়ে ফেলি, তাহলে তখন কি হবে? তখন আমার আর এই প্রোটিন বা ফ্যাটের ওইখানে হাত দিতে হবে না। ওরা যেরকম জমা আছে জমাই থাকবে। বিশেষ করে প্রোটিনকে আমরা সবসময় বাঁচাতে চাই আমার বডিতে, আমি সবসময় প্রোটিনকে সেভ করতে চাই, কারণ প্রোটিনের কিন্তু এই আমার ক্যালোরি নিড ফুলফিল করা মেইন কাজ না, ওর অনেক কাজ আছে আমার বডিতে। তোমরা ফাংশনাল ক্লাসিফিকেশন অফ প্রোটিনটা জাস্ট একটু রিমেম্বার করার চেষ্টা করো মাথায়, তাহলে দেখবা যে প্রোটিন কত কাজ করে আমার বডিতে। এছাড়াও
আরেকটা জিনিস খেয়াল করো যে আমরা এই যে করোনার সময় সবাই আমরা এত বলছি যে তোমার ইমিউনিটিটাকে বুস্ট আপ করো বা ইমিউনিটিটাকে আপগ্রেডেড করো, ইমিউনিটিটাকে বাড়াও, ইমিউনিটি লেভেলটাকে বাড়াও, এই যে বলতেছি, এটা মানে কি? এটা মানে কি যে তোমার ইমিউনোগ্লোবিলিন লেভেলটাকে হাই করো। সেটা কি? সেটা আসলে তো তোমার প্রোটিনটাকে বাড়ায়। ইমিউনোগ্লোবিলিন, অল ইমিউনোগ্লোবিলিন আর প্রোটিন ইন নেচার। তার মানে আমার বডি সবসময় প্রোটিনটাকে বাঁচাইতে চায়। আর যদি আমি প্রোটিনকে ভেঙে কার্ব বানাই ফেলি, কারণ কার্বোহাইড্রেট ইজ নট এসেনশিয়াল, আওয়ার বডি ক্যান সিনথেসাইজ কার্বোহাইড্রেট উইদিন আওয়ার বডি। কিভাবে করতে পারে? একটা হচ্ছে যে তোমরা জানো যে একটা ফ্যাটের ভিতরে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে ট্রাইসাইল গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিড। ট্রাইসাইল গ্লিসারলের ভিতরে যে ট্রাইসাইল গ্লিসারলের ভিতরে দুইটা কম্পোনেন্ট, গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিড। এই গ্লিসারল পার্টটা দিয়ে আমার বডি ইজিলি গ্লুকোজ বানায় ফেলতে পারে বাই গ্লুকোনিওজেনেসিস। আরেকটা হচ্ছে যে তোমার ইয়ের থেকেও আমার বডি প্রোটিন থেকেও বানায় ফেলতে পারে। আমরা জানি প্রোটিন ব্রেকডাউনের এন্ড প্রোডাক্ট হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। তো অ্যামাইনো অ্যাসিড আছে দুই ধরনের, একটা গ্লুকোজেনিক আর একটা হচ্ছে কিটোজেনিক। এই গ্লুকোজেনিক যতগুলো অ্যামাইনো অ্যাসিড আছে এই সবটা থেকেই আমার বডি আলটিমেটলি যে গ্লুকোজ মানে কার্বোহাইড্রেট বানায় ফেলতে পারে। তো আমি যদি কার্ব দিয়ে দেই তাহলে আর আমার বডি প্রোটিনের দিকে হাত বাড়াবে না, প্রোটিন ব্রেকডাউন হবে না, ফ্যাটের দিকেও হাত বাড়াবে না। তো আমি যেটা এটা একটা জাহাঙ্গীর কবিরের কতগুলো ভিডিও দেখলাম, তাতে দেখলাম যে আসলে যারা ওয়েট রিডাকশন করতে চায় তাদের জন্য আসলে এটা খুবই ভালো একটা ওয়ে, যে তারা যদি এই কার্ব কমায় দেয় তাহলে খুব স্বাভাবিকভাবে তখন তাদেরকে ফ্যাটের দিকে হাত বাড়াতে হবে। তার তো বডিতে কি লাগবে তখন? বডিতে তো তার এনার্জি লাগবে, সে এনার্জি কোথা থেকে আসবে? তখন ইজিলি সে যে ফ্যাট ব্রেকডাউন শুরু করে দিবে। আর উনি অবশ্য প্রোটিন ডায়েটের কথা বাড়াই দিতে বলছে, বিকজ প্রোটিনকে আমার কোনোভাবেই লস করা যাবে না, প্রোটিনটাকে সবসময় আমার রিজার্ভে রাখতে হবে। আচ্ছা, আর কিটোসিস কারণ হলো যে যদি তোমার বেশি বেশি করে আমি যদি মিনিমাম 100 গ্রাম কার্বোহাইড্রেট প্রতিদিন না দেই, তাহলে যেটা হয় সেটা হচ্ছে যে আমার টিসিএ সাইকেলটা রান করতে পারে না। তোমাদের হয়তো অনেকেরই আইডিয়া আছে, সেটা হচ্ছে যে টিসিএ সাইকেল রান করাতে গেলে দুইটা কম্পোনেন্ট লাগে, একটা হচ্ছে অ্যাসিটাইল কোয়ে আর একটা হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের মেইন সোর্সে হচ্ছে তোমার কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট থেকে আসে। তো আমি যদি কার্বোহাইড্রেট মিনিমাম 100 গ্রাম পার ডে না দেই, তাহলে আলটিমেটলি কি হবে? এক্সেস অ্যামাউন্ট অফ ফ্যাটি অ্যাসিড ব্রেকডাউনের এক্সেস অ্যামাউন্ট অফ ফ্যাটি অ্যাসিড ব্রেকডাউন হয়ে যেটা তৈরি হয় বাই প্রোডাক্ট হিসাবে, সেটা হচ্ছে অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়। আর অ্যাসিটাইল কোয়ে যদি অনেক বেশি পরিমাণ হয়ে যায় তখন সেটা ওই তোমার টিসিএস সাইকেলটাকে সাপ্রেস করে রেখে চ্যানেলিং করে দিব অন্যদিকে, কিটো অ্যাসিড তৈরির দিকে চলে যাবে। তাহলে বেশি বেশি করে তখন কিটোন বডি প্রোডাকশন শুরু হয়ে যাবে। সেটাই হচ্ছে কিটো কিটো অ্যাসিড কিটোসিস। কিটোসিস মানে হচ্ছে কিটোজেনেসিস থেকে আলটিমেটলি কিটোসিস ডেভেলপ করে, মানে কিটোন বডির পরিমাণ তোমার ব্লাডে ইউরিনে দুটাতেই বেড়ে যায়, সেটাই হচ্ছে কিটোসিস। তাহলে আমাদের মিনিমাম একটা জিনিস খেয়াল রাখতে হবে যে মিনিমাম 100 গ্রাম আমাকে কার্বোহাইড্রেট প্রতিদিন ইনটেক করতেই হবে টু প্রিভেন্ট কিটোসিস। কিন্তু তোমরা খেয়াল করে দেখো যে আমি যদি ভেজিটেবল শাক সবজি ফলমূল এগুলো খাই, তাহলে এগুলো থেকেই কিন্তু আমি আমার সেই মিনিমাম 100 গ্রাম কার্বোহাইড্রেট পেয়ে যাচ্ছি। ওই জন্য আলাদা করে যদি তুমি কার্ব নাও খাও, মানে এই যে ভাত রুটি এগুলো যদি নাও খাও, কিছু যায় আসে না। এখন আমাদের ডায়েটারি কার্বোহাইড্রেট কি? আমরা তো আসলে আমাদের ডাইজেশন অ্যাবজর্পশনের যে কথাগুলো বলবো সেটা কিন্তু বলবো হচ্ছে যে আমাদের ডায়েটারি কার্বোহাইড্রেট নিয়ে, মানে আমরা যেটা খাবারে খাই সেটাই তো আমার ডাইজেশন করতে হবে, যেটা আমার বডি তৈরি করে ওটা নিয়ে তো আমার কথা বলার দরকার নাই, তাই তো? তো আমার বডি আমরা মেইনলি খাই হচ্ছে কমপ্লেক্স সুগার মানে পলিস্যাকারাইড খাই এবং ডায়েটারি ফাইবার খাই, যেটা আমি তোমাদের ওই ফুড পিরামিডে দেখাই দিয়েছি, যে নিচের পার্টে ভাত রুটি যেগুলো খাই সেগুলো হচ্ছে পলিস্যাকারাইড মানে স্টার্চ, মেইনলি স্টার্চ খাই। আর আমরা যে ফলমূল শাকসবজি যেগুলো খাই সেগুলো অল আর ডায়েটারি ফাইবার। আর এছাড়াও আমরা কি খাই? সিম্পল সুগার খাই, মনোস্যাকারাইড মানে গ্লুকোজ ফ্রুক্টোজ গ্যালাক্টোজ, আর ডাইস্যাকারাইড আমরা ডাইস্যাকারাইড খাই। তোমাদেরকে এই ছবিটা দেখাই, এটা হচ্ছে ডায়েটারি কার্বোহাইড্রেট, আমরা দুই ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট, এর ভিতরে আছে পলিস্যাকারাইড। পলিস্যাকারাইডের ভিতরে তোমরা অনেক জানো, তোমরা সবাই মোটামুটি জানো যে হোমো পলিস্যাকারাইড হেটেরো পলিস্যাকারাইড আছে। তার ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট পলিস্যাকারাইড যেটা আমরা খাই সেটা হচ্ছে স্টার্চ। আর হচ্ছে স্টার্চ খাই, গ্লাইকোজেন খুব অল্প পরিমাণে খাই, কারণ আমাদের গ্লাইকোজেন হচ্ছে যে গ্লাইকোজেন ইজ নট আ ভেরি গুড সোর্স ফর কার্বোহাইড্রেট, ইটস আ ভেরি গুড সোর্স ফর প্রোটিন। আচ্ছা, এরপরে হচ্ছে যে আসো সিম্পল সিম্পল এর ভিতরে মনোস্যাকারাইড যেমন গ্লুকোজ ফ্রুক্টোজ গ্যালাক্টোজ আমরা খাচ্ছি হরহামেশাই। আর ডাইস্যাকারাইডের ভিতরে মাল্টোজ ল্যাকটোজ সুক্রোজ এগুলো আমাদের খাওয়া হয়।
এবার দেখো পলিস্যাকারাইড, তোমাদেরকে এই কোশ্চেনটা করা হয় পরীক্ষাতে যে দুই একটা ডায়েটারি কার্বোহাইড্রেটের নাম বলো। তুমি কিন্তু ডায়েটারি কার্বোহাইড্রেট মানে কি, আমি আমার ডায়েটের সাথে আমি খাই, যেটা আমি ইনটেক করি। তা এর ভিতরে যেমন পলিস্যাকারাইড তুমি ভাবে ভাগ করে বলতে পারো, অথবা অ্যাজ এ হোল বলে যেতে পারো যে আমি মেইনলি খাই হচ্ছে পলিস্যাকারাইড, ডাইস্যাকারাইড এবং মনোস্যাকারাইডও খাই। পলিস্যাকারাইডের ভিতরে খাই কি, পলিস্যাকারাইডের ভিতরে, এটা তোমার মনে রাখার জন্য আমি বলতেছি, তুমি মাথায় রাখবা যে আমি পলিস্যাকারাইডের ভিতরে কি খাই, স্টার্চ খাই। মানে ভাত, রুটি, পরোটা, যা যা ইচ্ছা তাই বলো। তোমাদেরকে আমরা ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করি যে আচ্ছা বাবা, আচ্ছা মা, বলো তো আজকে সকালে তুমি কি নাস্তা করে আসছো। সেদিন আমি আমার কিছু স্টুডেন্টকে বললাম যে তোমাদের কিন্তু এই প্রশ্নটা করা হবে ভাইবা বোর্ডে। তো তখন বলতেছে যে ম্যাডাম তাহলে আমি বলবো যে আমি কিছুই খেয়ে আসি না। না না, এইটা তো কোনো ইয়ে হলো না, এটা তো কোনো আনসার হলো না। আমি কিছু খেয়ে আসিনি, এটা কোনো আনসার হলো না। তুমি বলো, হ্যাঁ তুমি কি খেয়েছো, বিস্কিট, চা বিস্কিট খেয়েছো। আচ্ছা তাহলে বিস্কিটটা কি জিনিস, বিস্কিট কি দিয়ে তৈরি হয়েছে এবার খেয়াল করে দেখো। তাহলে তুমি মনে মনে এটা ঠিক করে আসো যে ম্যাডাম আমাকে তো এই ধরনের কোশ্চেন করবে, ম্যাডাম বা স্যার এই ধরনের কোশ্চেন করবে। তাহলে আমি এটা ঠিক করে যাই, আমি কার্ব কোনটা তুমি ভালো পড়েছো, কার্বোহাইড্রেট, প্রোটিন বা লিপিড, কোনটা ডাইজেশন, অ্যাবজর্পশন, মেটাবলিজম ভালো করে পড়েছো, তুমি সেটাই বলো। বলো যে ম্যাডাম আমি আজকে সকালে ডিম খেয়ে আসছি, তাহলে আমরা তখন প্রোটিনে চলে যাব। আর যদি তুমি বলো যে ম্যাডাম আমি সকালবেলা পরোটা, ডিম, ডাল এসব খেয়ে আসছি, বা রুটি ভাজি খেয়ে আসছি, তখন আমরা সেই দিকে চলে যাব। তাহলে খেয়াল করো এখানে যে আমরা স্টার্চ খাই। স্টার্চের মেইন সোর্স হচ্ছে কি খাই আমরা, ভাত খাই, পটেটো। পটেটো তো আমরা বিভিন্ন ফর্মে খাই, তরকারি করেও খাই, আবার ফ্রেঞ্চ ফ্রাই করেও খাই, তাই না? অল টাইপ অফ গ্রেন এইগুলো খাই। গ্লাইকোজেনও আমরা সাম এক্সটেন্ট, আমরা যেহেতু মাংস যদি খাই তো ওখান থেকে কিছু গ্লাইকোজেন আমরা পেয়ে যাই। আর সেলুলোজের ভিতরে যেমন আমরা ভেজিটেবল ফ্রুটস তো খাচ্ছি, এগুলো থেকে আমরা সেলুলোজটা পাচ্ছি। আর ডাইস্যাকারাইড যেমন আমরা মিল্ক এবং অল মিল্ক এন্ড মিল্ক প্রোডাক্ট, এছাড়া আমরা সুক্রোজ খাই, টেবিল সুগার যেগুলো, তারপরে হচ্ছে যে কেন সুগার। আর আমরা মল্টোজও খাই, মল্টোজটাও একটা ডাই সুগার, কিন্তু মল্টোজ হচ্ছে মলাসেস, গুড়। গুড় আমরা অত বেশি একটা মনে হয় এখনকার জেনারেশন ছেলেপেলে গুড় টুড় তেমন একটা খায় না। কিন্তু মল্টোজ এমনিতে আমার বডিতেই তৈরি হয়ে যায়, কারণ আমার এই পলিস্যাকারাইড যখন ভাঙার লাস্ট এন্ড প্রোডাক্ট হিসেবে মল্টোজ তৈরি হয়ে যায়। মল্টোজটা একটা ডাই, তোমরা জানো যে এখানে 2 মলিকুল অফ গ্লুকোজ থাকে। এছাড়াও কিন্তু আমরা মনোস্যাকারাইডও খাই, গ্লুকোজ, ফ্রুক্টোজ, এই যে বিভিন্ন ধরনের ফ্রুটস, তারপরে যে সুইট কর্ন, তারপরে কর্ন সিরাপ, হানি, এগুলোর ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে তোমার গ্লুকোজ এবং ফ্রুক্টোজ আছে। তোমরা মনে হয় জানো এই যে ফ্রুক্টোজ নামটা এসেছে কিন্তু ফ্রুটস থেকে। তার মানে ফ্রুটস যে এই যে সুইট ইন টেস্ট, যে যে সমস্ত ফল দেখবা যে খেতে মিষ্টি লাগে, অল কন্টেইন গ্লুকোজ এন্ড ফ্রুক্টোজ। প্লিজ ট্রাই টু রিমেম্বার ইট। কাজেই তোমাদের বাসায় যাদের যে সমস্ত স্টুডেন্টদের আত্মীয় স্বজনের ডায়াবেটিস আছে, তাদেরকে কখনোই খুব বেশি মিষ্টি ফল খেতে দেয়া যাবে না।